জ্বালানি সাশ্রয়ে নতুন পরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাস চায় মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের অভিযোগ। চাঁদপুরে হামের প্রকোপ ভয়াবহ, 28 শিশু হাসপাতালে ভর্তি, 3 জনের মৃত্যু, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 4 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 2 জন, জবাবে আইডিএফের বিমান হামলা। এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, ইনজুরি কাটিয়ে জায়গা পেয়েছেন 3 পেসার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি পুরো খবরে। বৈশ্বিক জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে 2 মাধ্যমে নেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক চাচ্ছে অনলাইনে ক্লাস করার, কিন্তু সরকার চাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস নেয়ার। তাই সপ্তাহে কতদিন অনলাইন আর কতদিন অফলাইনে ক্লাস নেওয়া হবে তা নির্ধারণ করে প্রস্তাব প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা দেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়, সেই হিসেবে আগামী 2রা এপ্রিল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্টদের কাছে সোমবার জমা দেয়া তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগ করে এই আবেদন করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়। অভিযোগে বলা হয়, বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান 2010 ও 2011 সালের 2টি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৩,২৬৬ টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,44,711 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দাওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,44,711 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 3,150 টাকা বাড়িয়ে 2,33,572 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 2,683 টাকা বাড়িয়ে নতুন দাম 2,213 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 2,216 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,63,063 টাকা। চাঁদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত 28 শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে 22 জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 3 জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
প্রতিদিনই জ্বর, সর্দি ও কাশি সহ উপসর্গ নিয়ে নতুন রোগের সংখ্যা বাড়ছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে বেড সংকট দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অনেক ক্ষেত্রে শিশুদের ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান জানান, গত এক সপ্তাহে প্রায় 50 শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর রোগীদের জন্য 10 শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমার বাচ্চার প্রথম নিউমোনিয়া ছিল আর কি, তখন আমি হাসপাতাল ভর্তি ছিলাম। 7 দিন থেকে বাসায় গেলাম। বাসা যাওয়ার পরে বৃহস্পতিবার দিন আবার এই সিমটম দেখা দিচ্ছে। দেখা দেওয়ার পরে দেখি জ্বর কমেই না, জ্বরের থেকে শ্বাসকষ্ট হয়ে যায়। এই শ্বাসকষ্ট দেখে বাসায় আবার হাসপাতাল ভর্তি হলাম। যেমন জ্বর অমন কাশ, আর কাশের লগে মনে করেন না কফ, নাকে মুখে ছুটে, আবার মনে করেন চোখের পানি পড়ে, ঠান্ডা, জ্বর থেকে থেকে জ্বর আসে, মুখে গা। আমরা আমাদের যে আউটডোরে এবং হচ্ছে যে বাইরেও আমরা যে কেসগুলো ট্রায়াল করি, যাদের হচ্ছে যে সাধারণ বিপজ্জনক চিহ্ন আছে, যেমন হচ্ছে যে খেতে না পারা, নেতিয়ে পড়া, দ্রুত শ্বাস, তো এই ধরনের কেসগুলোকে আমরা আসলে ভর্তি করি। নড়াইলের নবগঙ্গা নদীর উপর কালিয়া সদর সংযোগ সেতুর দীর্ঘসূত্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারের লাখো মানুষ। 1.5 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 8 বছরেও কাজ শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বৃদ্ধি ও নকশা পরিবর্তনের কারণে প্রকল্প ব্যয় 65 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 136 কোটি টাকায়। স্থানীয়দের ক্ষোভের মধ্যে সড়ক বিভাগ জানিয়েছে 2026 সালের জুনের মধ্যে সেতুর বাকি কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। নড়াইল প্রতিনিধি হাফিজুল নীলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইল কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ বারুইপাড়া সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। 2017 সালে শুরু হওয়া নবগঙ্গা নদীর ওপর 615 মিটার দীর্ঘ এই সেতুর কাজ 8 বছরেও শেষ হয়নি। দফায় দফায় মেয়াদ বাড়ানোর পরও নকশা জটিলতায় থমকে যায় প্রকল্প। পরে নকশা পরিবর্তনের কারণে ব্যয়ও বেড়েছে প্রায় 64 কোটি টাকা। গেল বছর সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নদীর 2 তীরবর্তী অংশে সংযোগ সড়ক সহ 11টি পিলার এবং 11টি স্প্যান বসানোর কাজ শেষ হলেও মধ্যবর্তী অংশের 3টি পিলার ও 3টি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি। ফলে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে এবং সড়ক যোগাযোগ সহজীকরণের লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। কালিয়া যে ব্রিজটা না হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পণ্য আনা নেওয়ায় অনেক ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে। খেয়াঘাটে অনেকটা ঝুঁকির সঙ্গে আমাদের যাওয়া লাগে, যে আমরা বৃদ্ধ মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যদি যাই তো আমাদের ভয় লাগে, বাচ্চাদেরকে নিয়ে যেতে আমরা খুব সহজে যেতে পারি না। এখানে আমরা যারা এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি, এই নৌকা পারাপার করতে অনেক সমস্যা হচ্ছে। অনেকে নৌকায় পার হতে যে গাড়ি উঠাইতে যেয়ে পড়ে যায়। আমাদের এই ঘাট দিয়ে খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ অনেক বিভিন্ন জেলায় মানুষ যাওয়া আসা করে। আর এই ঘাটের কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। যদি রুগী নিয়ে আসি তা এখানে খেয়া পারাপার হয়, তা খেয়া যদি এপার থেকে ওপারে প্রায় যাইতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তাতে যদি একটু কঠিন রুগী হয়, সেই রুগী খুবই ওইখান থেকেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রিজের যে মেন ইঞ্জিনিয়ার যে ব্রিজের ডিজাইন করছে তাকেই দোষারোপ করা হবে প্রথমত। কেননা সে আশপাশের লোকজনের কাছে পরামর্শ প্রথমত নেওয়া উচিত ছিল যে পানির তাপ কেমন থাকে, পানির উচ্চতা বাড়ে বা কমে কখন, ভাটার সময় কেমন থাকে, জোয়ারের সময় কেমন থাকে, এটা আশপাশের মানুষের কাছে শুনে তারপর হচ্ছে ব্রিজের ডিজাইনটা করা উচিত ছিল। তো সে হুট করে যদি ডিজাইনটা করছে এই জন্য, আর এখান থেকে তো খুলনার দিকে জাহাজ যায়, গোপালগঞ্জের দিকে জাহাজ যায়, সেক্ষেত্রে হচ্ছে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে এলাকাবাসীর জন্য সেতু উন্মুক্ত করা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা সওজের নির্বাহী প্রকৌশলী। বলেন, নকশার ত্রুটি সংশোধনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। প্রথম প্যাকেজটি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। 12টি স্পান বিশিষ্ট ছিল এবং এই কাজটি সম্পন্ন হয়েছে। এখন বর্তমান প্যাকেজটি 3টি স্পানে বিভক্ত। এটার মূলত আর্থিক এবং বাস্তব অগ্রগতি 60%,
যেহেতু এটা একটা স্টিল স্ট্রাকচার অর্থাৎ এর মালামাল সেটিং চলমান আছে, তো আশা করি আগামী এই অর্থ বছরে 30 জুন 2026 এর ভিতরে এই কাজটি সম্পন্ন হবে। সেতু চালু হলে নড়াইল সহ আশপাশের অন্তত 3টি জেলার 3 লক্ষাধিক মানুষ উপকৃত হবে। জেলার সাথে বিভাগীয় শহর খুলনায় যাতায়াতে এই সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। মামদুহা রাইসা, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে গতকাল সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় দখলদার ইসরায়েলি বাহিনীর 4 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেনা সদস্যদের হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। আইডিএফ নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমনি, স্টাফ সার্জেন্ট বেন কোহেন ও স্টাফ সার্জেন্ট মাক্সিম এন্তেস। এই 3 জনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিলেন। নিহত 4র্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের ভাষ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:30টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল গোয়েন্দা ইউনিটের সেনারা সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের একটি সেলকে লক্ষ্যবস্তু করে। খুব কাছ থেকে সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের গোলাগুলি হয় এবং এতে তাদের বেশ কয়েকজন আঘাত পান। আইডিএফ জানায়, বন্দুকযুদ্ধে আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ অপারেটররা সেনাদের দিকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়েন। জবাবে ইসরায়েলি বাহিনী এই এলাকায় হিজবুল্লাহ অপারেটরদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধের কথাও বলা হয়েছে। এ পরিস্থিতিতে দৈনিক প্রায় 20% বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের এই রুট ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোরের সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পরিকল্পনায় আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশকেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষিদ্ধ করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালীতে নতুন টোল ব্যবস্থা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, ওমানের সহযোগিতা নিয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমতে শুরু করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ইনজুরি কাটিয়ে ফেরা 3 পেসার ম্যাট ফিশার, উইল রোর্ক ও ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন। অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রাফটও আবার সাদাত বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে। আইপিএলে ব্যস্ত থাকায় দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেওয়ায় ওয়ানডে ও টি-20 দুই সংস্করণেই নেতৃত্ব দেওয়া হয়েছে টম লাথামকে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এই দলের সিরিজ শেষ করে মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সুয়ার্স মূল দলে যোগ দেবেন। নিউজিল্যান্ড দল আগামী 13 এপ্রিল দেশ ছাড়বে এবং প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 17 এপ্রিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সাশ্রয়ে নতুন পরিকল্পনা, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাস টাইম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়।
বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের আবেদন। চাঁদপুরে হামের প্রকোপ ভয়াবহ, 28 শিশু হাসপাতালে ভর্তি, 3 জনের মৃত্যু, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 4 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 2 জন, জবাবে আইডিএফের বিমান হামলা। এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, ইনজুরি কাটিয়ে জায়গা পেয়েছেন 3 পেসার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।